উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘে বললেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রশস্ত্রের যোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। বরিশালে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরও 4 শিশুর লাশ উদ্ধার। এ নিয়ে মৃতের সংখ্যা 18। বেশ কয়েকজন এখনও নিখোঁজ। রাজধানীর পোস্তায় গ্যাসের চুলার আগুনে পুড়ে গেছে 2 শিশু সহ বাবা মা। গুরুতর দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। টাম্পাকো ফয়েল কারখানার আগুনে দগ্ধদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে হাসপাতালের বিছানায়। স্বাভাবিক হতে সময় লাগবে বলছেন চিকিৎসক। এবং থমকে গেছে রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজার থেকে মহাখালীতে স্থানান্তর প্রক্রিয়া। ব্যবসায়ীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ববাসীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ৭১তম অধিবেশনের সাধারণ পরিষদে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। বলেন, মতের ভিন্নতা থাকা সত্ত্বেও মানবতার স্বার্থে বিশ্ব থেকে সন্ত্রাস দূর করতে হবে। এজন্য টেকসই ও প্রাসঙ্গিক সংস্থা তৈরিতে তাগিদ দেন তিনি। বেশ কিছু স্থানে সহিংস সংঘাতের উন্মত্ততা অব্যাহত রয়েছে। এখানে অগণিত মানুষের প্রাণহানি ঘটছে। যারা সংঘাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, প্রায়শই বিভিন্ন দেশ তাদের নিরাপত্তা দিতে অস্বীকার করছে। কি অপরাধ ছিল সাগরে ডুবে যাওয়া সিরিয়ার 3 বছর বয়সী নিষ্পাপ শিশু আইলান কুর্দির? একজন মা হিসেবে আমার পক্ষে এ সকল নিষ্ঠুরতা সহ্য করা কঠিন। বিশ্ব বিপক্ষে কি এসব ঘটনা নাড়া দেবে না? বর্তমানে আমরা এই নতুন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনগণকে সচেতন করতে এবং এর বিরুদ্ধে অবস্থান নিতে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। একই সঙ্গে আমি সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রশস্ত্রের যোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। শান্তি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় আমাদের অবদান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় চালু ও ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি বৈরিতা নিরসনের জন্য সাম্প্রতিক প্রচেষ্টাগুলোকে অবশ্যই সঠিকভাবে পরিচালিত করতে হবে। মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আসুন আমরা মানবতার সাথে সকলে অভিন্ন অবস্থানে উপনীত হই এবং বিশ্ব থেকে সংঘাত দূর করে শান্তির পথে এগিয়ে যাই। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সন্ধ্যায় ইউএন ওমেনের পক্ষ থেকে শেখ হাসিনা হাতে এই পদক তুলে দেওয়া হয়। এদিকে বিশ্বের সুপেয় পানি সংকট মোকাবেলায় বিশেষ তহবিল গঠন করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। নারীর প্রতি বৈষম্য দূর করে নারী উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিবর্তনের দূত উপাধিতে ভূষিত করা হয়েছে আজ। জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচির প্ল্যানেট 50-50 বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ফার্স্ট লেডি বান সুন তায়েক এবং মাল্টার প্রেসিডেন্ট ম্যারি লুইসকে এজেন্ট অব চেঞ্জ পদক দিয়েছে ইউএন ওমেন। For our men working in equal partnership with our women, I dedicated this award to the people of Bangladesh for having faith in my vision for change. এদিকে জাতিসংঘের উচ্চ পর্যায়ের পানি বিষয়ক একটি প্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের পানি সংকট মোকাবেলায় পানি তহবিল গঠন এবং পানি আন্দোলনের ডাক দিয়েছেন। Implementation of these plans to ensure water governance fully depends on shared capacity, partnership
and empathy across our society. কেবল বিশ্বের প্রতিটি নাগরিকই নয়, পৃথিবীর প্রাণীকুলের জন্য বসবাসযোগ্য শান্তির পৃথিবী গড়ে তুলতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অবশেষে বরিশালের সন্ধ্যা নদীতে ডুবে যাওয়ার 21 ঘণ্টা পর উদ্ধার করা হলো ট্রলার ঐশীকে। সকালে নৌবাহিনীর ডুবুরি দল ও বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের তৎপরতায় ট্রলারটিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে ট্রলারের ভেতর থেকে আরও 4টি শিশুর লাশ উদ্ধার করে ডুবুরিরা। এ নিয়ে ট্রলারের ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 18-তে। এখনও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন স্বজনরা। এদিকে এ ঘটনায় গঠিত 9 সদস্যের তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে বুধবার সকালে 50 জন যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে উজিরপুর রওনা হয় ট্রলার ঐশী। পরে বেলা 11:30টায় সৈয়দ কাঠিতে পৌঁছে পাড়ে ভেড়ানোর সময় নদীর পাড় ভেঙে ট্রলারের ছাউনির ওপর পড়ে। মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, ধন্যবাদ স্বপ্না আপনাকে। ঠিক 8টা 40 মিনিটে কিন্তু উদ্ধারকারী যে নৌযানটি রয়েছে সেই নৌযানটি ডুবে যাওয়া নৌযানটিকে উদ্ধার করেছে। উদ্ধার করার পরে যেটা আমাদেরকে জানানো হয়েছে যে এই ডুবে যাওয়া নৌযানের মধ্যে মোট 4টি লাশ পাওয়া গেছে। সবগুলোই হচ্ছে শিশুদের লাশ। একটু জানিয়ে রাখি যে শিশুদের লাশগুলো পাওয়া গেছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে কর্তৃপক্ষ যারা আনুষ্ঠানিকতা শেষ করে, যে নিয়ম কানুনগুলো আছে, আইন কানুনগুলো শেষ করে তারপরে কিন্তু ইতিমধ্যেই তাদের স্ব পরিবারের কাছে হস্তান্তরের কথা আমাদেরকে বলা হয়েছে। আমরা যেটা জানার চেষ্টা করেছিলাম, এখানকার উদ্ধারকারী যে নৌযান রয়েছে সেই নৌযানের যিনি কমান্ডার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই আপাতত উদ্ধার কাজ, যেহেতু তারা নৌযানটিকে উদ্ধার করতে পেরেছেন, ডুবে যাওয়া নৌযানটিকে আপাতত কিন্তু শেষ করা হয়েছে। এছাড়া আমাদেরকে জানানো হয়েছে যে বরিশালের যিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে উদ্ধারকারী নৌযানের যে কার্যক্রম সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত যে লাশগুলো উদ্ধার হয়েছে তার মধ্যে রয়েছে আজকের 4টি এবং গতকালকের 13টি, টোটাল 17টি লাশ উদ্ধারের খবর আমরা জানতে পেরেছি। এবং এছাড়া নিখোঁজ বাড়তি যেগুলো রয়েছে 28 জনের কথা আমাদেরকে বলা হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেই বাকি যে 11টি লাশ সেগুলোকে উদ্ধার করার জন্য ট্রলারে উদ্ধার অভিযান চলবে এবং মাইকিং করা অথবা খুঁজে বের করার চেষ্টা করা হবে। কিন্তু উদ্ধারকারী নৌযানের যে কার্যক্রম সেটা কিন্তু ইতিমধ্যেই শেষ করা হয়েছে। আরেকটু জানিয়ে রাখি যে এই উদ্ধার কাজে অংশ নিয়েছিল খুলনা থেকে বাংলাদেশ নৌবাহিনীর 14 সদস্যের একটি টিম এসেছিল এই উদ্ধার কাজে অংশ নিতে। এছাড়া ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড সহ বরিশালের পুলিশ প্রশাসন এবং স্থানীয় পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সহ এলাকাবাসীও কিন্তু যথেষ্ট চেষ্টা চালিয়েছে এবং সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এটি করা সম্ভব হয়েছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে নৌ দুর্ঘটনার সর্বশেষ। স্বপ্না। দর্শক, বরিশালের বানারীপাড়ায় ডুবে যাওয়া ট্রলারটি 21 ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার অভিযানও বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই বিষয়ে সেখান থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। রাজধানীর পোস্তায় আগুনে পুড়ে বাবা, মা ও 2 শিশু সন্তান মারাত্মক দগ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার মধ্যরাতে বাসায় গ্যাসের চুলা জ্বালানোর সময় ম্যাচের কাঠি থেকে হঠাৎ করে আগুন ধরে যায়। দ্রুত আগুন ঘরে ছড়িয়ে পড়লে পরিবারের সব সদস্য দগ্ধ হন। আহতদের মধ্যে বাবা রেজাউল 14%, মা রানী 26% এবং 2 শিশু সন্তানের মধ্যে 3 বছরের আনিকা 26% ও 1.5 বছরের সানজিদার শরীরের 47% পুড়ে গেছে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। আমার বাসা থেকে অন্য লোকে ডাইকে আনছে যে আপনার মেয়ে দাপড়াইতে আছে, আর অগ 3 জন মেডিকেল নিয়ে গেছে। আয়া দেখি যে আমার বোনের বহায় রাখছে, পুরা শরীর পুরা, আর এই বোনের বাচ্চা পুরা চিল্লা গেছে। কারণ একটা সিলিপে 3000 5000 টাকা করে ওষুধ পানি, এটাই আনতে কষ্ট হইতেছে। ইনিশিয়াল ম্যানেজমেন্ট আমরা অলরেডি যা যা দরকার সেগুলো করে ফেলছি। অলরেডি আমরা দুজনকে হয়তো এসডিতে শিফট করব
আর একজনকে হয়তো আমরা ওয়ার্ডে রাখবো আপাতত, আর পরে ফার্দার অ্যাকর্ডিং টু যেটা দরকার সেটা মানে ম্যানেজ করবো। আর ইনিশিয়াল যেটা সেটা আমরা আমাদের অলরেডি ম্যানেজ সিভিলাইন করা এবং আদার্স প্রসিডিউর করে ফেলছি অলরেডি। অজানা এক অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করছেন টঙ্গী টাম্পাকো ফয়েল কারখানার আগুনে দগ্ধ আহত ও তাদের স্বজনরা। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির পুরোপুরি সুস্থ হওয়া নিয়ে দুশ্চিন্তা আর ভবিষ্যতের ভাবনা বড় হয়ে আসছে তাদের সামনে। এদিকে চিকিৎসকরা বলছেন অগ্নিকাণ্ডের ভয়াবহ স্মৃতি ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেকটা সময় লাগবে তাদের। আরও থাকছে ফেরদৌস লিপির রিপোর্টে। হাসানুল হক মিজু 3 ভাই বোনের ছোট্ট এ ভাইটি ছিল সংসারের আয়ের কর্তা। সদা চঞ্চল মিজু গত 6 বছর ধরেই ঢাকায় কাজ করত। 8 মাস আগে কাজ শুরু করে টাম্পাকোতে, কিন্তু গত 10 সেপ্টেম্বর কারখানার আগুনে পুড়ে গেছে এই তরুণের স্বপ্ন। আহত মিজু এখন অস্বাভাবিক আচরণ করছে, চিনতে পারছে না স্বজনদেরও। একই অবস্থা পেন্টিং বিভাগে কাজ করা আহত মির্শিপনেরও। মেন সমস্যায় ওনার ওইটাই যে মনে থাকে না, ছেলের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে গেছে। পড়াশোনার কথা বাদ দেন, এখন আমি খাওয়া খরচ থাকা এগুলো ওনার চিকিৎসা এটা কিভাবে বহন করবে এটাই আমি জানি না। আগে তো ভালো, আমরা টাকা পয়সা সব দিত, এখন তো আমরা চিনি না আরো হরো। ধসে পড়া ভবনের মতো আহত শ্রমিকদের স্বপ্নগুলোও যেন এখন ধ্বংসের পথে। চরম এক অনিশ্চয়তার মধ্যে আছেন স্বজনরা। আমার একটা মেয়ের পরীক্ষা দিন কিভাবে আমি দেওয়াবো, 18 তারিখে টেস্ট পরীক্ষা, তাও আমি বলতে পারি না। আমার আব্বু যেহেতু অসুস্থ, এখন তো মনে করেন যে আমাদের কোথায় দাঁড়াবো ওই রকমের কোনো পজিশন নাই। চিকিৎসক বলছেন শারীরিক সমস্যা কেটে গেলেও বড় এই দুর্ঘটনার কারণে মানসিক সংকট কাটতে সময় লাগবে। সাইকোলজিক্যাল যে ব্যাপারটা রয়েছে, যে একটা দগ্ধ পরিবেশ, আগুন জ্বলতেছে, তার মধ্যে থেকে সে বেরোয় আসছে, তারই হয়তো সহকর্মী 2 জন মারা গেছে, একজন আরো আহত অবস্থায়, সেটা হয়তো মনে পড়লে হয়তো তার একটু খারাপ লাগতে পারে বা শারীরিক অশান্তি লাগতে পারে। টাম্পাকো কারখানার অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 34 জন মারা গেছে, আহত আছেন 35 জন এবং নিখোঁজ আছেন 11 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। পদ্মার ভাঙনে সর্বশান্ত চাঁপাইনবাবগঞ্জের অর্ধশত পরিবার এখন দিন কাটাচ্ছেন নোম্যান্স ল্যান্ডে, পৌঁছায়নি কোনো সহযোগিতা। এবং কুড়িগ্রামের রৌমারীতে দম্পতি খুনের 3 দিনেও শনাক্ত হয়নি অপরাধী। উত্ত্যক্তকারী বখাটেরাই হত্যাকারী বলছে স্বজনরা। মামলা থেকে মূল সন্দেহভাজনের নাম বাদ দেওয়ার অভিযোগ। যানজট নিরসনে রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজার স্থানান্তরের পরিকল্পনা সিটি কর্পোরেশনের থাকলেও তা সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। তবে ব্যবসায়ীরা বলছেন নতুন স্থানে সিটি কর্পোরেশনের নির্মাণ করে দেয়া পাইকারি বাজার ব্যবসা বান্ধব নয়। এদিকে নির্মাণের 2 বছর পরও মহাখালীর পাইকারি বাজার অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে এখানকার অবকাঠামো। রিপোর্ট করেছেন ইজাদ শৌমিক। কারওয়ান বাজার 24 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার। 176টি পাইকারি আড়তের পাশাপাশি রয়েছে 1013টি দোকান। আড়তদার, খুচরা ব্যবসায়ী আর ক্রেতাদের পদচারণায় দিন কিংবা রাত সবসময়ই ব্যস্ত এলাকাটি। কৃষিপণ্যের বাজার এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কারওয়ান বাজার এলাকার যানজট নিরসনের জন্য সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় 400 কোটি টাকা ব্যয়ে রাজধানীর আমিনবাজার, মহাখালী এবং যাত্রাবাড়িতে পৃথক পাইকারি বাজার নির্মাণ করা হচ্ছে। কিন্তু এখানকার ব্যবসায়ীদের অভিযোগ, তাদের সুবিধার কথা বিবেচনা না করে এবং কোনো আলোচনা না করেই এই ভবনগুলো নির্মাণ করা হচ্ছে। কবে বানাইছে, কি করছে, কোনো আলাপ আলোচনা বা কিছুই জানায়নি। তারা ওগুলো গুডাউন বানাইছে, যেহেতু ওইগুলো মার্কেট চলবে না কোথাও। নতুন একটা জায়গায় গেলে সাথে সাথে ওই মার্কেটগুলো তো আর জমবে না। আমরা তো সারা জীবন ব্যবসা শুরু থেকে এখান থেকে কাটাই আসছি, এখন নতুন একটা জায়গায় গেলে এটা আমরা সেটিং হতে তো অনেক সময়ের ব্যাপার। 2006 সালে একনেকের নেওয়া সিদ্ধান্তে পাইকারি বাজার নির্মাণ প্রক্রিয়া এখন শেষের পথে। এদিকে 2 বছরের বেশি হলো শতভাগ নির্মাণ সম্পন্ন হয়েছে মহাখালী পাইকারি বাজারের ভবনসমূহ। তবে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে এখনো চালু হয়নি বাজারটি। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, নতুন নির্মাণ করা ভবন ব্যবসা বান্ধব নয়। মোকামে আমাদের কোটি কোটি টাকা দাদন দেওয়া আছে, ঢাকার মার্কেট এবং ঢাকার বাইরের মার্কেটগুলিতে আমাদের অসংখ্য বকেয়া টাকা আছে। সেক্ষেত্রে আমরা চরম ক্ষতিগ্রস্ত। আমাদেরকে যাতে বিনা সালামিতে যাতে ওইখানে 400 স্কয়ার ফিট জায়গা দেওয়া হয়।
এদিকে সিটি কর্পোরেশন বলছে ব্যবসায়ীদের কাছে বাজারের দোকান মূল্য বেশি হয় তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। বাজারের স্বাভাবিক মূল্যের চেয়ে ওখানে মূল্যর ইয়েটা একটু বেশি মাত্রায় মূল্য ধরা হয়ে গেছিল, যার ফলে আমরা প্রত্যেকে বিজ্ঞপ্তি দেওয়ার পরেও আমরা আশানুরূপ সাড়া পাইনি। সমস্ত প্রক্রিয়া শেষ করে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছে আমরা প্রস্তাবটা মন্ত্রণালয়ে প্রেরণ করছি। মন্ত্রণালয় এই ব্যাপারে যদি ক্লিয়ার সিদ্ধান্ত দিয়ে দেয় দেন আমরা এটা বাস্তবায়ন করব। কারণ বাজার সরাতে দৃঢ় প্রতিজ্ঞ সিটি কর্পোরেশন আশা করছে আলোচনার মাধ্যমে বাজার স্থানান্তর প্রক্রিয়ার সমাধান হবে। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। দূরপাল্লার একটি বাসে অগ্নিসংযোগ করার প্রতিবাদে সিলেট জেলায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এই মুহূর্তে ধর্মঘট পরিস্থিতি জানাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী ইকরামুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরামুল কবির, স্বপ্ন, আপনারা শুনছিলেন যে সিলেট থেকে আন্তঃজেলা বাস ধর্মঘট চলছে সকাল থেকে। এই বাস ধর্মঘটটার কারণ হচ্ছে গতকালকে হানি পরিবহনের একটি বাস দুজন মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে তারা মারা যায় এবং ঘটনাটা ঘটেছিল দুপুরে। বিকেলের দিকে এই বাসটি যখন রেকারে পুলিশে নিয়ে আসছিল তখন একদল বিক্ষুব্ধ জনতা সেই বাসটিকে আগুন ধরিয়ে দেয়। তারই প্রতিবাদে রাতে সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে সকাল থেকে সিলেট থেকে কোনো জেলায় বাস চলাচল করেনি এবং বাস চলাচল বন্ধ রয়েছে। একইভাবে সিলেটের উদ্দেশ্যে ঢাকা সহ অন্যান্য কোনো জেলা থেকে বাস ছেড়ে আসেনি। এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই কিন্তু যাত্রী এবং বিভিন্ন রুটের যাত্রী এবং তারা সকাল থেকে অপেক্ষা করছেন। এবং গতকালকে যে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেটা অনেক রাতেই ডাক দেওয়া হয়েছিল, 10টা, 10:30, 11টা, এবং গণমাধ্যমে অনেকে জেনেছে, গণমাধ্যমের মাধ্যমে অনেকে জানতে পারেন। এই কারণে অনেক দূর দূরান্ত থেকে এসছে, অনেক জরুরি কাজই সিলেটের বাইরে যাওয়ার কথা ছিল এবং যেতে পারেনি। এসে আমরা সকাল থেকেই দেখেছি এই ধরনের জন্য। এবং এই আমি দেখতে পাচ্ছি একজন মালিক পক্ষ থেকে একজন রয়েছে এবং আপনি খুব সংক্ষিপ্তভাবে বলবেন যে এই ধর্মঘটটা কতটা সময় চলবে? এই ধর্মঘটটা অনির্দিষ্টকালের জন্য দেওয়া হয়েছে, কারণ যেহেতু মালিকের সম্পদ প্রোডাকশন দিতে পারেন এই পুলিশের একার দ্বারা গাড়ি আনার সময় উচ্ছৃঙ্খল জনতা সেই গাড়িটাকে অগ্নিসংযোগ করে। একটা গাড়ির দাম 1 কোটি টাকা। এবং স্বপ্ন, আপনি শুনছিলেন যে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং এই গাড়ির যদি ক্ষতিপূরণ আদায় করে নেওয়া হয় এবং দান দেওয়া হয় তাহলে ধর্মঘট চলবে। পরবর্তীতে আরও ধর্মঘটের ব্যাপ্তি বাড়বে এবং এখন পর্যন্ত প্রশাসনের সাথে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের কোনো ধরনের সভা হয়নি বা সভা ডাকেনি এবং সভা ডাকার পরই বোঝা যাবে যে পরবর্তী পরিস্থিতি কি দাঁড়ায়। স্বপ্ন, এ ছিল সিলেটে পরিবহন ধর্মঘটের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। চলে যাচ্ছি পরের খবরে। পদ্মার ভাঙনে ঘরবাড়ি জায়গা জমি সব হারিয়ে নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের পশ্চিম কোদালকাটি গ্রামের অর্ধশত পরিবার। ভবিষ্যতের চিন্তা এখন তাড়া করে ফিরছে এখানকার বাসিন্দাদের। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কিছুদিন আগেও এখানকার মানুষের ঘর ছিল, বাড়ি ছিল, ছিল সাজানো সংসার, কিন্তু পদ্মার অব্যাহত ভাঙনে সবকিছু বিলীন হয়ে গেছে নদীগর্ভে। আর কোনো জায়গা জমি না থাকায় তারা আশ্রয় নিয়েছেন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে। একাধিকবার ভাঙনের শিকার এসব মানুষ নদীর মুখ থেকে টেনে আনা ভাঙাচোরা চালা তুলে কোনো মতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে, কিন্তু কেউ এখনো সাহায্যের হাত বাড়ায়নি বলে অভিযোগ তাদের। চারবার বাড়ি ভাঙা, দেহর পিছনে হেঁটে চলে আসছে। বাড়ি ঘরের জিনিসপাতি সব ভাসে চলে গেছে, আমাদের খাওয়ার সুযোগ নাই। 2-4 দিন থেকে অনাহারের মতন চলে যাচ্ছি। এবার থাকার জায়গাই নাই, মানে বর্ডারের কাছে আর কি এমনি কুড়াতে আছি আমরা। কেউ আমাদের কোনো কিছুই করে না, আমরা অসহায় পড়ে আছি। আমরা মনে হয় বাংলাদেশের লোক না, বোধহয় নাগরিক নয়। ভাঙনে আলাতুলি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 6 নম্বর ওয়ার্ড সহ 5টি গ্রামের প্রায় 5 শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য। 6টা গ্রামের 550 থেকে 600 পরিবার বিলীন হয়ে গেছে নদীগর্ভে এবং যত ফসল আদি বাগান সবকিছুই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমি সরকারের কাছে আকুল আবেদন পুনর্বাসনের জন্য জোরালো দাবি রাখছি। আর ইউনিয়নটিকে বিচ্ছিন্ন উল্লেখ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলার শীর্ষ কর্মকর্তা। আমাদের পর্যাপ্ত অর্থ কিংবা আপনার চাউল, জিআরের চাউল আছে, এগুলো খোঁজ খবর নিয়ে আমরা এগুলো দেওয়ার ব্যবস্থা দিতে পারবো। আলাতুলি ইউনিয়নের 5, 6 ও 7 নম্বর ওয়ার্ডের
কোদালকাটি, পশ্চিম কোদালকাটি, সরকারপাড়া, আমিনপাড়া, আদর্শগ্রাম ও কইয়াপাড়ার কয়েকশো পরিবার এখন রয়েছে হুমকির মুখে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সময় সংবাদে আরো থাকছে। পাক হাই কমিশনারকে ডেকে সতর্ক করল নয়াদিল্লি। কাশ্মীরের সেনা ঘাঁটিতে হামলায় জড়িত থাকার তথ্য প্রমাণ তুলে দিলেন ভারতের পররাষ্ট্র সচিব। কুড়িগ্রামের রৌমারীতে গোলাম হোসেন, শিল্পী খাতুন দম্পতি হত্যাকাণ্ডের 3 দিন পার হলেও হত্যাকারীকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে শিল্পী খাতুনকে উত্ত্যক্তকারী বখাটেরা এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্বজনদের। আর এ ঘটনায় মামলা হলেও কৌশলে মূল সন্দেহভাজনের নাম বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন মামলার বাদী। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো সান্ত্বনায় থামাতে পারছে না গোলাম হোসেনের মা বাহাতুন বেওয়া ও শিল্পী খাতুনের মা মিলন মালার কান্না। প্রিয় সন্তান হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তারা। মঙ্গলবার বিকেলে সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে গোলাম হোসেনের লাশ কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাইটকামারী গ্রামের কবরস্থানে এবং শিল্পী খাতুনের লাশ বাবার বাড়ি হামিদপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিল্পীর চেহারা ভালো ছিল, শিল্পীরা খুবই জ্বালাইছে। শিল্পী এবং তার স্বামী গোলামকে যারা মারছে তাদের বিচার। নিহত গোলাম হোসেন পাবনায় তাঁত শ্রমিকের কাজ করতেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে শিল্পী খাতুনকে স্থানীয় বখাটে কামরুল, সানাউল্লাহ, আব্দুল আওয়াল, মাজম আলী ও শামসুল হক প্রায়ই উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেন স্বজনরা। এ নিয়ে সালিশ বৈঠকও হয়েছে একাধিকবার। আর এরাই এ হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি স্বজনদের। অনেক দিত, ঠাট্টা তামাশা করতো, ব্যাগ টানাটানি করতো, রাস্তায় অনেক টানাটানি করতে। চেয়ারম্যানরে আমি বললাম যে চাচা আমার মেয়ের সঠিক বিচার আমি পাইলাম না। আমারে কয় তোমার কোনো ওখানে কথা নাই, তুমি যাও। গোলাম হোসেন শিল্পী খাতুন দম্পতি হত্যাকাণ্ডের ঘটনায় 5 জনকে আসামি করে মামলা দায়ের করলে সাবেক চেয়ারম্যানের ছেলে কামরুল হাসানের নাম বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেন মামলার বাদী। চেয়ারম্যান বলল যে আমার ছেলের নামও দিলাম, আপনার ছেলে তো ঘটনাতে জড়িত ছিল। পরে ওইটা আমারটা না দিয়ে ওনার গোটাই ওনারা যে লিখছে ওইটাই দিয়ে আমার লিস্টটা দেয়নি। পুলিশ জানিয়েছে আসামিদের শনাক্ত করে শিগগিরই গ্রেপ্তার করা হবে। তদন্ত কার্যক্রম পরিচালনা করছি, আশা করি দ্রুতই আসামি এর সঙ্গে ধৃত হবে। এই ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, কেউ বাদ যাবে। গত 18 সেপ্টেম্বর রাতে বাইটকামারী গ্রামের নিজ বাড়িতে খুন হন গোলাম হোসেন শিল্পী খাতুন দম্পতি। সময় সংবাদ, কুড়িগ্রাম। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর সিলেটে এবার প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র নির্ভুলভাবে পূরণের কথা বলে শত শত শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়েও প্রবেশপত্র দিতে পারেনি আইসিপিসি নামের একটি কোচিং সেন্টার, যে কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হতে যাচ্ছে কয়েকশো শিক্ষার্থী। এই অবস্থায় প্রতারণা ঠেকাতে সবগুলো কোচিং সেন্টার বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষাবিদরা। আব্দুল আহাদের রিপোর্ট। বর্তমানে সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে হয় অনলাইনে। ভর্তির আবেদন নির্ভুলভাবে করার কথা বলে সহস্রাধিক শিক্ষার্থীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেয় সিআইপিসি নামক কোচিং সেন্টার। শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের টাকা দেয় 360 জন শিক্ষার্থী। 23 সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা থাকায় শিক্ষার্থীরা ঢাকায় যাওয়ার আগে প্রবেশপত্র নিতে কোচিংয়ে যায়, কিন্তু কাউকে প্রবেশপত্র দিতে পারেনি কোচিং কর্তৃপক্ষ। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির পরিচালক আনোয়ার হোসেনকে অবরুদ্ধ করে কোচিং সেন্টার ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতারককে উদ্ধার করে নিয়ে যায়। আমাদের লাইফ নিয়ে এক্সপেরিমেন্ট করে, এটা কোন ধরনের কথা? আমাদের অ্যাডমিশন টেস্টের বেলা সে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য করে, শিক্ষার সাথে বাণিজ্য মিশাইছে। এখন আমরা এই ক্ষতিটা কিভাবে পূরণ করবো আমরা নিজেও জানি না। ওনার বলতে সার্ভারের প্রবলেম, টোটাল এর প্রতারণা, বাকিটা আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। এ ব্যাপারে কোচিং সেন্টারের পরিচালক জানান, সময় মতো প্রবেশপত্র আসেনি, এখন তার কিছুই করার নেই।
যে আলাদাভাবে ওদের পরীক্ষা দিতে দেয় তাহলে সবার সেটা একসাথে পড়বে। তো তারা বলছে যে এটা কি উদ্দেশ্যমূলকভাবে করছে কিনা, এই কারণটা দেখা আমাদের অ্যাপ্লিকেশন বাতিল করে দিচ্ছে তারা। আমরা এটার জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত। পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের কপি কোচিং সেন্টার থেকেই সরবরাহ করা হয় বলে অভিযোগ করেন খোদ কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। শিক্ষাবিদরাও এই অভিযোগের সাথে একমত পোষণ করে দ্রুত সবগুলো কোচিং সেন্টার বন্ধের দাবি জানান। গত বছর প্রশ্নবাসের একটা প্যাকেজ তারা তাবিজ বলে এটা অনেকের কাছ থেকে 4,500 টাকা প্যাকেজ কিনছে, যারা টাকা দিচ্ছে এদেরকে রাতে প্রশ্ন দিচ্ছে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির ও কতগুলি কার্যক্রম তারা সম্পাদন করে। এই ধরনের ব্যবসায়িক কোচিং সেন্টারগুলি বন্ধ করা উচিত এবং নিয়মিত কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার এই যে একটা পরিবেশ, এই পরিবেশ ফিরে আনা বিশেষভাবে দরকার। কোচিং বাণিজ্যের সংবাদ করতে গিয়ে ইউসিসি সহ বেশ কয়েকটি কোচিং সেন্টারের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ রয়েছে। আর কোচিং এর আড়ালে জঙ্গিবাদের অভিযোগও দীর্ঘদিনের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দেখছেন সময় সংবাদ। এটা থেকে তোর মতো বন্ধু পাবো না, কিন্তু স্টার স্ট্যাটাস পাবি, অ্যাকাউন্ট ইনফরমেশন পাবি রে, প্রোফাইল আপডেটও করতে পারবি। এত কিছু করা যায়? হ্যাঁ। আজব তো। প্রয়োজন যাই হোক, মাই জিপিএতে সবই পারবেন। আর ডাউনলোডে 50 MB ইন্টারনেট একদম ফ্রি। গ্রামীণ ফোন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে খুলনার হিন্দু সম্প্রদায়ের মধ্যে। মহানগরী ও জেলার মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেবীকে কতটা দৃষ্টিনন্দন করে তোলা যায় সেই প্রতিযোগিতা চলছে শিল্পীদের মধ্যে। আর দুর্গোৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নগর জুড়ে থাকবে সহস্রাধিক পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব যত এগিয়ে আসছে, খুলনার বিভিন্ন স্থানে সুদৃশ্য মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ চলছে ততই দ্রুত গতিতে। নগরী ও নগরীর বাইরে অধিকাংশ স্থানে প্রতিমায় রঙের কাজ চলছে। এজন্য রাত দিন চলছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। খড়, মাটি ও বাঁশ দিয়ে তৈরি প্রতিমা এবং মণ্ডপকে কিভাবে দৃষ্টিনন্দন, জমকালো ও আকর্ষণীয় করে তোলা যায় সে চেষ্টাই করছেন প্রতিমা শিল্পীরা। কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন প্রতিমার শুকালে পরে তারপরে আমরা আর কি আপনার রঙের কাজ শুরু করব। মাটির কাজ, প্রতিমার কাজ সমাপ্ত হয়ে গেছে, এখন আমরা লাইটিং এর জন্য ব্যস্ত আছি। আমরা বাইরে লাইটিং এর কিছু নতুনত্ব কাজ দেখাবো। শারদীয় দুর্গোৎসবকে সার্বজনীন ও শান্তিপূর্ণ করতে মণ্ডপে মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রত্যেকটা মন্দিরে ভলেন্টিয়ার্স থাকবে এবং মহিলা ভলেন্টিয়ার্স থাকবে, ছেলেরাও থাকবে। পাশাপাশি আমরা বলে দিয়েছি যে আমাদের এই মন্দিরগুলোতে যে দর্শনার্থীরা আসবে তারা যেন কোনো ব্যাগ, কোনো পুটলা এগুলো নিয়ে যাতে প্রবেশ না করে। অন্যদিকে দুর্গোৎসব চলাকালীন আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নগর জুড়ে থাকবে 150 সহস্রাধিক পুলিশ। এছাড়া থাকবে গোয়েন্দা নজরদারি। মণ্ডপে যে সমস্ত পূজারীরা বা দর্শনার্থীরা আসা যাওয়া করবে তাদের গমনাগমন যাতে সুন্দর হয়, নির্বিঘ্নে হয়, কোনো রকমের যেন উৎপাত বা বখাটেদের যে দৌরাত্ম সেটা যাতে না হয়, এর জন্য আমরা আমাদের মোবাইল পার্টির কার্যক্রম জোরদার করব। খুলনা মহানগরীতে 114টি এবং 9টি উপজেলায় 791টি মণ্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। পাকিস্তান সরাসরি সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে অভিযোগ করে তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না বলে সাফ জানিয়েছে ভারত। শান্তি আলোচনার জন্য নয়াদিল্লি অগ্রহণযোগ্য শর্ত দিচ্ছে জাতিসংঘে দেয়া ভাষণে এমন দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এদিকে পাকিস্তানি হাই কমিশনারকে ডেকে উরি হামলাকারীদের বিষয়ে তথ্য প্রমাণ তুলে দিয়ে সন্ত্রাসবাদের মদদ দেওয়ার বিষয়ে ইসলামাবাদকে সতর্ক করেছে নয়াদিল্লি। উরি হামলায় 18 সেনা নিহতের জেরে প্রতিদিনই ভারতের বিভিন্ন শহরে পাকিস্তান বিরোধী বিক্ষোভ হচ্ছে। বুধবার জম্মু কাশ্মীরের পাশাপাশি রাজধানী নয়াদিল্লি, আহমেদাবাদ ও গুজরাটে বিক্ষোভ করে শত শত মানুষ। এ অবস্থার মধ্যেই বুধবার পাকিস্তানি হাইকমিশনারকে ডেকে উরির সেনাঘাঁটিতে হামলাকারী জঙ্গিদের বিষয়ে বিভিন্ন তথ্য প্রমাণ তুলে দেয় নয়াদিল্লি। সেই সঙ্গে ইসলামাবাদকে কড়া ভাষায় সতর্ক করা হয়। সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না বলে 2004 সালে পাকিস্তান ভারতকে যে প্রতিশ্রুতি দিয়েছিল হাই কমিশনারকে ডেকে তা আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে। উরি হামলা আবারও প্রমাণ করেছে সন্ত্রাসবাদের উর্বর ক্ষেত্র হিসেবে পাকিস্তান এখনো সক্রিয়।
এদিকে প্রতিবেশী বৈরী এই দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই বুধবার জাতিসংঘে ভারতের অভিযোগের বিষয়ে বক্তব্য তুলে ধরেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বলেন, পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রধান শিকার। কাশ্মীর সংকট সমাধানই পাক ভারত দ্বন্দ্ব নিরসনের পূর্বশর্ত বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তান সীমান্তে ভারতের অস্ত্র সমাবেশের সমালোচনা করে পাক প্রধানমন্ত্রী বলেন, ইসলামাবাদ নয়াদিল্লির সঙ্গে অস্ত্র প্রতিযোগিতা করতে চায় না, তবে প্রতিবেশীর আগ্রাসী তৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও পিছপা হবে না তার দেশ। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান বদ্ধপরিকর। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইসলামাবাদ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের অগ্রহণযোগ্য শর্তারোপের কারণে তা সম্ভব হচ্ছে না। নয়াদিল্লিকে বুঝতে হবে আলোচনায় দুপক্ষেরই স্বার্থ নিহিত। জাতিসংঘে দেয়া নওয়াজ শরীফের বক্তব্যের পরপরই প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে ভারতের উপপররাষ্ট্রমন্ত্রী এমজি আকবর পাক প্রধানমন্ত্রীর ভাষণে কাশ্মীরে নিহত স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির প্রশংসার নিন্দা জানান। পাকিস্তান হাতে বন্দুক নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায়। আলোচনা ও সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না। কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের সহানুভূতি দেখিয়ে পাকিস্তান সহিংসতাকে উস্কে দিচ্ছে। দুই দেশের তীব্র বাকবিতণ্ডা ও পারস্পরিক অভিযোগের মধ্যেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সতর্ক অবস্থানে রয়েছে ভারতীয় সেনাবাহিনী। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আবারও পুলিশ গুলি চালিয়েছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে কৃষ্ণাঙ্গদের প্রতিবাদ বিক্ষোভে। বুধবার গুলিতে আরও এক কৃষ্ণাঙ্গ গুরুতর আহত হয়, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার পুলিশের গুলিতে শার্লটে 46 বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ নিহত হলে শহর জুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরদিন এই সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে বোতল ও আতশবাজি ছুড়ে মারে বলে জানা গেছে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রথমে ওই বিক্ষোভকারী নিহত বলে খবর প্রকাশ করলেও পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানানো হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ব নেতাদের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘে বললেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রশস্ত্রের যোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। বরিশালে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরও 4 শিশুর লাশ উদ্ধার। এ নিয়ে মৃতের সংখ্যা 17। বেশ কয়েকজন এখনও নিখোঁজ। রাজধানীর পোস্তায় গ্যাসের চুলার আগুনে পুড়ে গেছে 2 শিশু সহ বাবা মা। মারাত্মক দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। টাম্পাকো ফয়েল কারখানায় আগুনে দগ্ধদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে হাসপাতালের বিছানায়। স্বাভাবিক হতে সময় লাগবে বলছেন চিকিৎসক। এবং থমকে গেছে রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজার থেকে মহাখালীতে স্থানান্তর প্রক্রিয়া। ব্যবসায়ীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।